রমজানের দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে যা করছে সরকার। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, রিজার্ভে হাত না দিয়ে প্রায় $2 বিলিয়ন ঋণ শোধ করেছি। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া, নির্বাচনী রোডম্যাপ না থাকাটা দুঃখজনক বললেন ফখরুল। এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন যুক্তরাজ্যের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রমজানের দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ ও দাম যাতে স্বাভাবিক থাকে সেজন্য সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছে। তিনি আরো বলেন, দ্রব্যমূল্য নিয়ে আমাদের কোনো লুকোছাপা নেই, মূল্যস্ফীতির পূর্ণ তথ্য জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। মূল্যস্ফীতি রোধে উচ্চ সুদের হার নির্ধারণ সহ একাধিক নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে শস্য আমদানিতে এলসি সীমা অপসারণ এবং সরবরাহ চেইন সংক্ষিপ্ত করা। ডক্টর ইউনূস বলেন, মানুষ যাতে স্বল্প মূল্যে কৃষি পণ্য কিনতে পারে সেজন্য রাজধানী সহ বিভিন্ন স্পটে সরকারি কিছু পণ্য বিক্রি করা হচ্ছে। টিসিবির মাধ্যমে 1 কোটি নিম্নআয়ের ফ্যামিলি কার্ডের মধ্যে 57 লাখ স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হয়েছে। বন্যার ফলে চালের উৎপাদন ব্যাহত হওয়ায় চাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, রিজার্ভে হাত না দিয়ে প্রায় $2 বিলিয়ন ঋণ শোধ করছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা যখন কাজ শুরু করেছি দেশের অর্থনীতি ছিল বিপর্যস্ত, বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে। আসার কথা এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে। ডক্টর ইউনূস বলেন, গত 3 মাসে রিজার্ভে কোনো রকম হাত না দিয়েই আমরা প্রায় $2 বিলিয়ন বৈদেশিক ঋণ শোধ করতে পেরেছি। জ্বালানি তেল আমদানিতে পুঞ্জীভূত বকেয়ার পরিমাণ $478 বিলিয়ন থেকে কমিয়ে $160 মিলিয়ন আনতে পেরেছি। তিনি বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশ্বব্যাংক, IMF সহ বিভিন্ন দাতা সংস্থা ইতিমধ্যে ঋণ ও অনুদান হিসেবে প্রায় $8 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা আমাদের ভঙ্গুর অর্থনীতিকে সচল করতে সক্ষম হবে। প্রধান উপদেষ্টা বলেন, পতিত সরকার আমাদের জন্য যে ভঙ্গুর অর্থনীতির পরিস্থিতি রেখে গিয়েছে তাতে রাজস্ব আদায়ে যদি গতি আনতে হিমশিম খেতে হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডকে। এর মধ্যে জুলাইয়ের নেতিবাচক অবস্থা থেকে অক্টোবর নাগাদ রাজস্ব আদায়ে 9.9% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আগের অর্থ বছরের সংশোধিত বাজেটে বিপুল রাজস্ব ঘাটতি ছিল, যে কারণে এবার শুরু থেকেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অনেক বেড়ে যায়। এর ফলে স্বৈরাচার পতনের পরবর্তী 3 মাসে 9.9% রাজস্ব বৃদ্ধির পরও লক্ষ্যমাত্রার বিপরীতে 23% বেশি ঘাটতি থেকে যায়। রাজস্ব আদায়ে গতি আনতে আমি এখন অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে উৎসাহিত করছি। তিনি বলেন, 100 দিনে অর্থনীতি সবল অবস্থানে চলে এসেছে, এটা সম্পূর্ণ নিজস্ব নীতিমালা নিয়ে হয়েছে। বলা বাহুল্য, এখন আমাদের বন্ধুদের কাছ থেকে যে সাহায্যের আয়োজন হয়েছে তা আশা শুরু করেনি। বন্ধু রাষ্ট্রগুলো শুধু যে আমাদের বড় অঙ্কের সাহায্য নিয়ে আসছে তাই নয়, তারা এই সাহায্য দ্রুততম সময় আসা শুরু করবে এই প্রতিশ্রুতি আমাকে দিয়েছে। এই সাহায্য আসা শুরু করলে আমাদের অর্থনীতি অত্যন্ত মজবুত এবং আকর্ষণীয় অর্থনীতিতে পরিণত হবে। বিদেশি বিনিয়োগকারীরা নানা রকম বিনিয়োগ উৎসাহিত হয়ে এগিয়ে আসবে। ডক্টর ইউনূস বলেন, পতিত সরকার ও তার দোসররা প্রতি বছর দেশ থেকে $12 থেকে $15 বিলিয়ন পাচার করেছে। দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সম্প্রতি এই তথ্য দিয়েছে। পাচার হয়ে যাওয়া এই অর্থ ফিরিয়ে আনার জন্য সম্ভব সব ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এই কাজে সফল হতে পারলে আমাদের অর্থনীতি আরো গতি পাবে। এই কাজে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থার সাহায্য নিচ্ছি। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া, নির্বাচনী রোডম্যাপ না থাকাটা দুঃখজনক বললেন ফখরুল। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। প্রধান উপদেষ্টার বক্তব্যকে গতানুগতিক বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের রোডম্যাপ না থাকায় তিনি হতাশা প্রকাশ করেন। ডক্টর ইউনূসের ভাষণের পর ঢাকা পোস্টকে দেওয়া তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, তিনি গতানুগতিক বক্তব্য দিয়েছেন। ওনার কাছে জাতি আশা করেছিল যে সংকট উত্তরণে একটি নির্বাচনী রোডম্যাপ হবে, এটি জাতি দেখতে পায়নি, এটা দুঃখজনক। উল্লেখ্য, জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করতে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের মাধ্যমে। তিনি বলেন, আমরা এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা হবে। এর ফলে আগামীতে রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে। এজন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে
খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন। ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিতে নীতির কাঠামোয় আনার জন্য এবং রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাঙ্ক্ষা থেকে। এই আকাঙ্ক্ষা পূরণ করা থেকে জাতিকে বঞ্চিত করবেন না। প্রধান উপদেষ্টা বলে, নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে, তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন যুক্তরাজ্যের। যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, তার সরকার কয়েক বিলিয়ন ডলার পাচার করা অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টা সহ অন্যান্য বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সহায়তা দেবে। ঢাকা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, এটি আপনাকে জানানো গুরুত্বপূর্ণ যে আমরা আপনাকে সমর্থন করছি। তিনি আরও জানান, শেখ হাসিনার প্রায় 16 বছরের শাসনামলে বিদেশে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার ফেরত আনার জন্য ঢাকার প্রচেষ্টায় যুক্তরাজ্য তার সহায়তার হাত বাড়িয়ে দেবে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুর্নীতিবাজ রাজনীতিবাদ, অলিগার্ক এবং আমলাদের দ্বারা পাচার করা অর্থ ফেরত আনা অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে বরাতে প্রধান উপদেষ্টা বলেন, বছরে 12 বিলিয়ন ডলারের বেশি বিদেশে পাচার হয়েছে। বৈঠকে অধ্যাপক ইউনূস দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও নির্বাচন কমিশন ঠিক করতে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগের বর্ণনা দেন। তিনি বলেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং পূর্ববর্তী শাসনামলের ব্যাপক ভোট কারচুপির যে চর্চা সেটি দূর করাই এই সংস্কারের লক্ষ্য। পশ্চিমা দেশগুলো এসব সংস্কারকে সমর্থন করে জানিয়ে ক্যাথরিন ওয়েস্ট বলেন, নির্বাচনী প্রক্রিয়া, বিচার বিভাগ এবং সাংবিধানিক সংস্কারের মূল দিকগুলোর উপর প্রাণবন্ত আলোচনা দেখতে চায় ব্রিটেন। তিনি বলেন, এক্ষেত্রে বিতর্ক খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী, সেসব অঞ্চলে বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সেবা ও সহায়তা প্রদানের জন্য যুক্তরাজ্যের অনুদান সহায়তা হিসেবে 10.3 বিলিয়ন পাউন্ড অনুদান দেওয়ার কথা জানান তিনি। অধ্যাপক ইউনূস মিয়ানমারের সহিংসতার শিকার রাখাইন সম্প্রদায়ের জন্য একটি জাতিসংঘ তত্ত্বাবধানে নিরাপদ অঞ্চল করার আহ্বান পুনর্ব্যক্ত করেন, যাতে করে তাদের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যেতে না হয় এবং দাতব্য সংস্থা এবং সহায়তা প্রদানকারী সংস্থাগুলো তাদেরকে প্রয়োজনীয় খাদ্য সহায়তা আরও সহজে পৌঁছে দিতে পারে। বৈঠকে ভূ রাজনৈতিক সমস্যা, সংখ্যালঘুদের অধিকার, দক্ষিণ এশিয়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক এবং নেপালের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক 40 মেগাওয়াট জ্বালানি চুক্তি নিয়েও আলোচনা হয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, জলবিদ্যুৎ সমৃদ্ধ নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আনার জন্য দক্ষিণ এশিয়ার বিদ্যুৎ গ্রিড তৈরিতে অন্তর্বর্তীকালীন সরকারের সম্পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বলেন, হিমালয়ের 2 দেশ থেকে নবায়নযোগ্য জ্বালানি আমদানি করতে পারলে বাংলাদেশ জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমাতে পারে। এ লক্ষ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের সহযোগিতার প্রয়োজন বলেও জানান তিনি। বৈঠকে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে গুরুতর আহত ছাত্র ও অন্যান্য বিক্ষোভকারীদের চিকিৎসার জন্য যুক্তরাজ্যের একটি মেডিকেল টিম চলতি মাসে দেশে এসেছে। তিনি বলেছেন, তারা দিনে 3টি অস্ত্রোপচার করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।